ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জিকে, যার ফার্স্ট পার্ট আমি আগে বানিয়েছিলাম এবং সেকেন্ড পার্টের জন্য আমার অনেক রিকোয়েস্ট এসছে, তাই আমি সেকেন্ড পার্টটাও বানাচ্ছি। আগের পার্টে আমাকে বলা হয়েছিল যে একটু ইনফরমেশন দিতে, তাই ইনফরমেশন সমেত জিকের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলুন আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। আজকে আমাদের 1 নম্বর প্রশ্ন, বক্রেশ্বর উষ্ণ জলপ্রপাত দেখা যায় কোন জেলায়? এটি হলো বীরভূম জেলায় এই বক্রেশ্বরের উষ্ণ জলপ্রপাতটা দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? সর্বোচ্চ রেল স্টেশন হলো ঘুম স্টেশন, হলো দার্জিলিংয়ের উচ্চতম রেল স্টেশনের মধ্যে একটি। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মথুরাখালী পাহাড় অবস্থিত কোন জেলায়? মথুরাখালী যে পাহাড়টা রয়েছে সেটি কোন জেলায় অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি বীরভূম জেলায় অবস্থিত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলায় এই মথুরাখালী পাহাড়টি অবস্থিত। 4 নম্বর প্রশ্ন রয়েছে, গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে? অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কোন স্থানে গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে? সেটি হলো ধুলিয়ান নামক একটি স্থানে গঙ্গা দুটি ভাবে বিভক্ত হয়েছে। গঙ্গা সম্বন্ধে ছোট্ট একটা ইনফরমেশন জেনে নেওয়া যাক। মূল গঙ্গা নদীর উৎস হলো ভাগীরথী ও অলকানন্দা নদী। এই দুই নদীর কেন্দ্রীয় বিন্দুর উৎস হলো গঙ্গা, অর্থাৎ গঙ্গার দুটি ভাগ হয়েছে, ভাগীরথী ও অলকানন্দা। এই দুটো নদী হচ্ছে গঙ্গার মূল উৎস। 5 নম্বর প্রশ্ন, গঙ্গা বাংলার প্রবাহিত হয়েছে কত কিলোমিটার জুড়ে? অর্থাৎ গঙ্গা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে কত কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়েছে? উত্তরটি হবে 520 কিলোমিটার জুড়ে ওয়েস্ট বেঙ্গলের ওপর থেকে গঙ্গাটা প্রবাহিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, দামোদর নদকে কি বলা হয়? বাংলার দুঃখ। দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়, কারণ বেশিরভাগ সময় এখানে বন্যাটা হয়ে থাকে, তাই বাংলার দুঃখ হিসেবে দামোদর নদকে ধরে নেওয়া হয়। 7 নম্বর প্রশ্ন, বহরমপুর বিখ্যাত কোন শিল্পের জন্য? বহরমপুর বিখ্যাত হলো রেশম শিল্পের জন্য। 8 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহর কোনটি? উত্তরটি হলো বর্ধমান জেলা, রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহরের মধ্যে একটি। বর্ধমান জেলার মোট আয়তন হলো 60,028 বর্গ কিমি, অর্থাৎ কিলোমিটার। আর ভারতের এটা পূর্বাঞ্চলীয় রাজ্য, অর্থাৎ ভারতের পূর্ব দিকে কিছুটা ঘেঁষে এই বর্ধমান জেলাটা রয়েছে। 9 নম্বর প্রশ্ন, রাঙামাটির দেশ কোন অঞ্চলকে বলা হয়ে থাকে? উত্তরটি হবে রাঢ় অঞ্চলকে। রাঙামাটি কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, আমি লাল মাটির কথা বলছি। 10 নম্বর প্রশ্ন, শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? উত্তরটি হবে বীরভূম জেলায় শুশুনিয়া পাহাড়টি অবস্থিত। শুশুনিয়া পাহাড় সম্পর্কে একটি ইনফরমেশন জেনে নিই। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হলো 444 মিটার, যা বীরভূম জেলায় অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়? আমন ধানের চাষ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ মন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? উত্তরটি হবে জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি খাদ্য ও সরবরাহ মন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে নিযুক্ত আছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের সম্বন্ধে একটি ছোট্ট ইনফরমেশন রয়েছে। বর্তমানে খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী হলো জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি 1979 সালে বিদ্যাসাগর কলেজ থেকে বিএসসি পাশ করেছেন এবং 1983 সালে সুরেন্দ্রনাথ
কলেজ থেকে তিনি স্নাতক হন। আইন বিষয়ে তিনি স্নাতকোত্তর পাশ করে থাকেন। 13 নম্বর প্রশ্ন, কোন শহরটি ভারতের সফিদ্দাল নামে পরিচিত? উত্তরটি হবে হাওড়া শহরটি ভারতের সফিদ্দাল নামে পরিচিত। সফিদ্দাল কথাটির অর্থ হলো সম্ভবত, অর্থাৎ সম্ভবত অর্থ বলতে কি বোঝানো হয়, যদি পুরোপুরি ভেঙে বলা হয় তাহলে কোনো হারিয়ে যাওয়া বা অজানা জায়গা। সফিদ্দাল কথাটির মানে হলো তাহলে কোনো হারিয়ে যাওয়া বা অজানা জায়গা। 14 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিপি দেখা যায় কোন সমভূমিতে? উত্তরটি হলো বরেন্দ্র সমভূমিতে ল্যাটেরাইট ঢিপি দেখা যায়। এই ধরনের সমভূমিতে ল্যাটেরাইট ঢিপিটা দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম? অর্থাৎ দেশের জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম? ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে, আর প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ হলো দ্বিতীয় স্থানে এবং প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কৃষির বেশিরভাগ কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? বেশি হয়েছে মৌসুমী জলবায়ুর ওপর ভিত্তি করে, অর্থাৎ পশ্চিমবঙ্গ মৌসুমী জলবায়ুর জন্য খুবই বিখ্যাত। তাই পশ্চিমবঙ্গের কৃষি প্রধান অঞ্চল যেহেতু বলা হয়, সেই জন্য মৌসুমী জলবায়ুর প্রভাব এই কৃষির ওপরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। নম্বর প্রশ্ন, দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা নদীর বাঁদিকে পার্বত্য পাদদেশে তরাই অঞ্চলে নুড়ি কাকর মেশানো মাটিকে কি বলা হয়? বলা হয় ভাবর। ভাবর বলা হয়ে থাকে, সেই নুড়ি কাকর মেশানো মাটিগুলোকে ভাবর বলা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? উত্তরটি হবে পুরুলিয়া জেলার তরাং পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভারতের কোন দিকের রাজ্য? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকের রাজ্য। 20 নম্বর প্রশ্ন, আউশ ধান কোন শস্যের মধ্যে পড়ে? উত্তরটি হবে জারিফ শস্যের মধ্যে আউশ ধান পড়ে থাকে। ধান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরিজা স্যাটিভা। এখানে আমি ইংলিশে নামটা লিখে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। ধান উষ্ণ বায়ুতে বিশেষত পূর্ব এশিয়ায় ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে। ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুন ধান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে 2600 মিটার উচ্চতায় জন্মায়। আউশ আমন অথবা বোরো হিসেবে প্রায় সারা বছরই বাংলাদেশে ধানের চাষ হয়। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা প্রায় 40% ক্যালোরির চাহিদা মেটায় ধান। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কাম্পুচিয়ান প্রায় 90% লোক প্রায় খাদ্য হিসেবে ভাতই খেয়ে থাকে। অর্থাৎ ধানের সম্পর্কে আমরা বিস্তারিত কিছু ইনফরমেশন এখানে দিয়েছি, চাইলে আপনারা আর একবার চেক করে নিতে পারেন। 21 নম্বর প্রশ্ন, বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্রের নাম লেখো। উত্তরটি হবে দীঘা ও জুনপুট। এই দুটি অঞ্চল থেকেই বেশি মৎস্য সরবরাহ হয়ে থাকে সারা বছর জুড়ে। আমি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, টপ 5 ফিশিং স্ট্রেট। আমি এখানে টপ 5টা স্ট্রেটের ফিশিং যে চার্টটা, অর্থাৎ কে কত সরবরাহ করে থাকে তার যে চার্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। রয়েছে দেখুন অন্ধ্রপ্রদেশ, দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ মৎস্য সরবরাহ করে থাকে। তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলও দেখুন 15.57% মৎস্য সরবরাহ করে থাকে। তারপরে রয়েছে গুজরাট, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ প্রথম স্থানে রয়েছে,
ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় স্থানে রয়েছে, গুজরাট তৃতীয় স্থানে রয়েছে, তারপর রয়েছে কেরালা, তারপর রয়েছে তামিলনাড়ু। আপনারা দেখুন এখানে চার্টও রয়েছে এবং কত সাল অনুযায়ী এই চার্টটা করা রয়েছে সেটাও আমি এখানে অল ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। 22 নম্বর প্রশ্ন, কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত? উত্তরটি হবে মৃৎশিল্পের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। কৃষ্ণনগর শুনলেই প্রথমেই যেটি মাথায় আসে সেটি হলো মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর খুবই বিখ্যাত এবং কুঠির শিল্পের জন্য কৃষ্ণনগর অন্যতম। 23 নম্বর প্রশ্ন, বক্সার অভয়ারণ্যটি স্থাপিত হয়েছিল কত সালে? উত্তরটি হবে 1986 সালে বক্সার অভয়ারণ্যটি স্থাপিত হয়েছিল। বক্সা অভয়ারণ্য সম্বন্ধে একটি ইনফরমেশন হলো টাইগার রিভার্স 1983 সালে ভারতের 15তম টাইগার রিভার্স হিসেবে তৈরি হয়েছিল। 1986 সালে বক্সার অরণ্য জীবন অভয়ারণ্যটি রিভার্স অরণ্য 314.52 কিমি এর ওপর গঠিত হয়েছিল। 1991 সালে বক্সা অরণ্য জীবন অভয়ারণ্য 54.47 কিমি 2 যুক্ত করা হয়েছিল। এর এক বছর পরে 1992 সালে পশ্চিমবঙ্গ সরকার বক্সা অরণ্য জীবন অভয়ারণ্য 117.10 কিমি 2 এর ওপর একটি জাতীয় উদ্যান গঠনের উদ্দেশ্য ঘোষণা করে। এরপর থেকেই বক্সা অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে থেকে যায়। 24 নম্বর প্রশ্ন, বাংলায় ধানের বাউল বলা হয় কোন জেলাকে? উত্তরটি হবে বর্ধমান জেলাকে ধানের বাউল জেলা বলা হয়ে থাকে। ইন্ডিয়ায় টোটাল ধান উৎপন্ন হয় হচ্ছে 105.48%, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল উৎপন্ন করে হচ্ছে 14.54% এবং তারপরে উৎপন্ন করে হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা দ্বিতীয় স্থানে রয়েছে 13.45% এবং পাঞ্জাব তৃতীয় স্থানে রয়েছে 11.3% ধান উৎপন্ন করে থাকে। ইন্ডিয়ার মধ্যে প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল। 25 নম্বর প্রশ্ন, হলদিয়া কিসের জন্য বিখ্যাত? উত্তরটি হবে পেট্রোল রাসায়নিক শিল্পের জন্য হলদিয়া শহরটি খুবই বিখ্যাত। 26 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হবে মহানন্দা ও বালাসন নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। জলপাইগুড়ি সম্বন্ধে একটি ছোট্ট ইনফরমেশন রয়েছে। জেলাটি 1869 সালে ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত হয়েছিল। জেলার সদর দপ্তর জলপাইগুড়ি শহরে। একটি উত্তরবঙ্গের বিভাগীয় সদর দপ্তর এবং পর্যটক, বন, পাহাড়, চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং বাণিজ্যিকীকরণের ও ব্যবসার ক্ষেত্রে এটি বিশেষ করে গুরুত্ব স্থান পেয়েছে। অর্থাৎ জলপাইগুড়ি জেলা থেকে পর্যটক, বন এবং পাহাড়ের চা ইত্যাদি চাষের ক্ষেত্রেও এটি খুবই জনপ্রিয়, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। 27 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কোথায়? হবে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায়। টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত প্রথম পাতাল রেলটি চালু হয়েছিল। আমি এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়েছি। প্রথম লাইনটি চালু হয়েছিল, অর্থাৎ যেটা নর্থ থেকে সাউথে যেত, অর্থাৎ টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত যে মেট্রো লাইনটা চালু হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে 24শে অক্টোবর 1984-এ। আর দ্বিতীয় যে লাইনটি চালু হয়েছে সেটা 13ই ফেব্রুয়ারি 2020-তে চালু হয়েছে, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো রেল নামে পরিচিত। অর্থাৎ 2020 এবছরেই এই মেট্রো রেলটা চালু হয়েছে। 28 নম্বর প্রশ্ন, ব্লাড ফ্লু নির্ণীত কেন্দ্রটি কোথায় অবস্থিত?
মানে ব্লাড ফ্লু যেখানে নির্ণয় করা হয় সেই কেন্দ্রটি কোথায় অবস্থিত? সেটা কলকাতার বেলগাছিয়ায় অবস্থিত। এর সম্পর্কে একটি ইনফরমেশন জেনে নিই আমরা। মুরগি ও হাঁস রোগের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যখন মানুষের দেহে সংক্রামিত হয় তখন তাকে ব্লাড ফ্লু বলে। অর্থাৎ পাখির থেকে যেহেতু এই রোগগুলি আসে তাই জন্য এই রোগটার নাম বার্ড ফ্লু। তবে সাধারণত ব্লাড ফ্লু নামটির বেশি পরিচিত, কিন্তু সাধারণত ব্লাড ফ্লু নামটি বেশি পরিচিত, অর্থাৎ ব্লাডের ভেতরে এই রোগটি বেশি সংক্রামিত হয়ে থাকে। সাধারণত যারা পোলট্রি ফার্মে কাজ করেন অথবা বাজারের হাঁস মুরগি বিক্রয় করেন তাদেরই এই রোগটি হয়ে থাকে, অর্থাৎ তাদের সংক্রমণটি হওয়ার চান্স খুব বেশি পরিমাণে হয়ে থাকে। হাঁস মুরগি থেকে মানব দেহে ছড়ালেও মানুষের থেকে মানুষে H7N9 ছড়ানোর কোনো প্রমাণ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পায়নি। অর্থাৎ এই রোগটি সাধারণত হাঁস মুরগি থেকে ছড়ায় এবং মানুষের থেকে মানুষে এই রোগটা খুবই কম ছড়ায়। এখানে বিজ্ঞানীরাও সেই কথাই বলে থাকে। ও হাঁসের পোলট্রি ফার্মে যারা কাজ করে তাদেরই সবচেয়ে বেশি পরিমাণে ভয় থাকে এই রোগে আক্রান্ত হওয়ার। নেক্সট কোশ্চেনটা দেখে নিই কি আছে। ওকে, 29 নম্বর প্রশ্নটা রয়েছে যে শঙ্করপুরে কিসের জন্য বিখ্যাত? শঙ্করপুরটা কিন্তু দীঘায় দেখা যায়। এটা দীঘার একটা জায়গা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুর মৎস্য বন্দর হিসেবে খুবই বিখ্যাত। দীঘাও আগে আমরা বলেছি যে মৎস্য চাষের জন্য দীঘা খুব বিখ্যাত পশ্চিমবঙ্গের মধ্যে, তেমনি শঙ্করপুরটা খুবই বিখ্যাত। 30 নম্বর প্রশ্ন, লথিজান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এই লথিজান আইল্যান্ড নামক অরণ্যটি। 31 নম্বর প্রশ্ন, সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষি চাষ হয় তাকে কি বলা হয়? সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষি চাষ হয়, অর্থাৎ সুন্দরবনের সব অঞ্চলে তো কৃষি চাষ হয় না, তাই যেসব অঞ্চলে হয় সেই সব অঞ্চলকে কি বলা হয়? উত্তরটা হবে আবাদ। আবাদ নামে পরিচিত। 32 নম্বর প্রশ্ন, বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? বাংলা অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? বক্সার ডুয়ার্সে। বক্সার ডুয়ার্স অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়। 30 নম্বর প্রশ্ন, দামোদর নদের প্রধান উপনদীর নাম কি? দামোদর নদের প্রধান উপনদীর নাম হচ্ছে বরাকর। এটা হচ্ছে দামোদর নদের প্রধান উপনদীর নাম। 34 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী কোনটি? সুন্দরবন অঞ্চলে বৃহত্তম জলবহনকারী নদী কোনটি? সেটা হলো মাতলা নদী। মাতলা নদী খুবই বিখ্যাত, কারণ মাতলা নদীর স্রোত কিন্তু প্রবল হয়ে থাকে। তাই সুন্দরবন অঞ্চলে যদি আপনারা কখনো ঘুরতে গিয়ে থাকেন বা হয়তো আপনারা ওখানেই বাস করেন, তাহলে আপনারা হয়তো জানেন যে সুন্দরবন অঞ্চলের মাতলা নদী কতটাই বিখ্যাত। আচ্ছা, মাতলা নদী সম্পর্কে আমরা একটা ইনফরমেশন জেনে নিতে পারি। ক্যানিং শহরের কাছে মাতলা নদীর ওপর মাতলা সেতু নদীটি প্রবাহিত পথে দুটি ভাগে বিভক্ত করেছে। একটি প্রবাহ কুলতলি গড়ান বোস হয়ে সুন্দরবনে গেছে, অন্য প্রবাহটি বাসন্তী পাটখালি সূর্যবেরিয়া হয়ে বিদ্যধরী নদীতে মিলিত হয়েছে। মাতলা নদী হল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। আমি আগেই বললাম যে মাতলা নদী পশ্চিমবঙ্গ সহ সুন্দরবনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নদী। 35 নম্বর প্রশ্ন, অজয় নদের উৎপত্তি কোথায়? উত্তরটি হবে দুমকা উচ্চভূমি থেকে।
তাহলে অজয় নদের উৎপত্তি হচ্ছে দুমকা উচ্চভূমি থেকে। অজয় নদ সম্পর্কে একটি ইনফরমেশন রয়েছে, সেটি হলো অজয় নদ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের একটি বর্ণসংকুল নদী, যা গঙ্গার অন্যতম প্রধান শাখা ভাগীরথীর উপনদী। অজয় কথাটির অর্থ যাকে জয় করা যায় না। শাখা নদী দানে রয়েছে ঝাড়খণ্ডের পাথরো ও জয়ন্তী এবং পশ্চিমবঙ্গের বর্ধমানের তুমুনি ও কুনু। প্রকৃত বৈশিষ্ট্য, এর দৈর্ঘ্য হল 288 কিমি আর নিষ্কাশন স্থল হল ভাগীরথী নদী। অজয় নদী সম্পর্কে এইটুকু ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, যা সকল চাকরির ক্ষেত্রে মনে রাখতে হবে এবং এটা খুবই প্রয়োজনীয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অজয় নদও একটি গুরুত্বপূর্ণ নদী। 36 নম্বর প্রশ্ন, মৌসুমী রাজ্য কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হবে পশ্চিমবঙ্গ রাজ্যকেই মৌসুমী রাজ্য বলা হয়ে থাকে। মৌসুমী জলবায়ুর জন্য এখানে চাষাবাদ খুবই ভালো হয়ে থাকে। 37 নম্বর প্রশ্ন, করোনেশন ব্রিজ কোথায় অবস্থিত? উত্তরটি হলো তিস্তা নদীর উপর করোনেশন ব্রিজটি অবস্থিত। 38 নম্বর প্রশ্ন, কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম কি? কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম হলো কুন্তি নদী। কানা নদীর মধ্যবর্তী অংশের নামও কুন্তি, আবার শেষ অংশের নামও কুন্তি। 39 নম্বর প্রশ্ন, টাল শব্দটির অর্থ কি? উত্তর হলো জলভূমি ও নিম্নভূমিকে টাল বলা হয়। এই ধরনের জলভূমি ও নিম্নভূমি দেখা যায় বেশিরভাগ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় কোন অঞ্চলে? উত্তরটি হবে আসানসোলে সবচেয়ে বেশি উষ্ণতা হয় পশ্চিমবঙ্গ জেলার মধ্যে। আর এটা যদি জানা থাকে পশ্চিমবঙ্গের সবচেয়ে শীতলতম স্থান কোনটি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।